বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, আজ 14ই নভেম্বর 1971-এর 14ই নভেম্বর বাংলাদেশের ডক্টর, সাংবাদিক, সাহিত্যিক এবং গবেষক মতো মেধাবীদেরকে হত্যা করা হয় এবং তাদের লাশগুলো শীতলক্ষ্যা নদীতে ফেলা দেওয়া হয়। অনেকে বলতে পারেন যে বাইসা বাইসা বেশিরভাগ ক্ষেত্রে ডক্টরদেরকে কেন হত্যা করা হলো, সাহিত্যকদের কেন হত্যা করলো, এই হত্যার সাথে আপনার পাকিস্তান কতটুকু জড়িত এবং এই হত্যাকাণ্ডের সাথে কারা আপনার বেশি জড়িত ছিল। দেখেন, আপনি একটা জিনিস লক্ষ্য করুন যে 6 তারিখে আপনার পাকিস্তানি সেনাবাহিনী চট্টগ্রাম থেকে বিতাড়িত হয়। 7 তারিখে কুমিল্লা, চাঁদপুর এই অঞ্চলের থেকে আপনার পিছু হাঁটে। 8 তারিখ 9 তারিখের থেকে আপনার রাজশাহী, আপনার নওগাঁ এই এলাকাগুলো থেকে আপনার এই পাকিস্তানি সেনাবাহিনী আপনার বিতাড়িত হয় এবং 11 তারিখ 12 তারিখের থেকে টাঙ্গাইল, ময়মনসিংহ আপনার এইটা, অন্যদিকে সিরাজগঞ্জ বা এই সব এলাকার ভিতর চলে আসে। আপনি দেখেন যে যখন টাঙ্গাইল পার হয়, টাঙ্গাইলের পরে কল ঢাকা শহর, আর শহর কেন্দ্রিকে যখনই আসতে লাগে, আপনি শেখ হাসিনার কথা বলুন, শেখ হাসিনার পতন কখন হলো? যখন জনগণ ঢাকার দিকে চলে আসলো, তারপরে কল শেখ হাসিনার পতন শুরু হলো। আপনার 1971-এর নভেম্বরের ডিসেম্বরের আপনার 5 তারিখের থেকেই আপনার পাকিস্তানি সেনাবাহিনীর মনোবল ভাঙ্গা পড়ে। তারা কোন দিকে যাবে, তারা আপনার যুদ্ধ থেকে প্রত্যেকটা জায়গায় আপনার কুমিল্লাতেই দেখেন যে 7 তারিখে কুমিল্লাতে তাদের সেনাবাহিনী নিহত হয়, জেনারেলরা নিহত হয়। আপনার এই 12-13 তারিখে আজকে এই দেখেন, এই আজকের দিন যেটা 14 তারিখ আমি যে কথা বলতেছি, এই 14 তারিখে টাঙ্গাইল, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, আপনার সিলেট এইসব এলাকাতে তারা পিছু হাঁটে শুধুমাত্র ঢাকা কেন্দ্রিককে রক্ষা করার জন্য। তাদের কিছু ফৌজ দেয়, এই ফৌজগুলো আপনার যেটা মিরপুর এবং উত্তরা, গাজীপুর, এই গাজীপুরকে ঢাকার জন্য এই ফৌজগুলো দেয়। আমরা যদি তৎকালীন মেজর জেনারেল শিবলি সাদিক, যিনি পাকিস্তানের জেনারেল ছিল, তার একটা লেখা দেখি এবং ওই লেখাগুলো বিশ্লেষণ করলে বোঝা যাবে আসলে বুদ্ধিজীবীদের কারা হত্যা করছিল। বেশিরভাগ ক্ষেত্রে আপনি যদি 1971 সালের এটা আপনার অন্ধভাবে না, বাস্তব ভিত্তিকভাবে দেখেন, তাহলে দেখবেন যে এই যে বুদ্ধিজীবীদের হত্যার সাথে সবচাইতে বেশি পরিকল্পনা ছিল বঙ্গবীর কাদের সিদ্দিকী। এই বঙ্গবীর কাদের সিদ্দিকের নেতৃত্বেই আপনার এই বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়। আপনার কাদের সিদ্দিকী কেন বুদ্ধিজীবীদের হত্যা করলো? আপনি দেখেন যে বুদ্ধিজীবীদের যেগুলো মানুষদের হত্যা করছে, বেশিরভাগ কেসে সবাই ডক্টর বেশি, সাংবাদিক, সাহিত্যক তারা হলো বেশি। কারণ আবার দেখেন যে যখন ভারতের বাহিনী বাংলাদেশে আক্রমণ করে, ভারতের বাহিনী আক্রমণ করে সবচাইতে বেশি আক্রমণ করে মাদ্রাসাতে। এই মাদ্রাসা ভিত্তিক এবং হুজুরদেরকে সবচাইতে বেশি হত্যা করা হয়। আপনি আপনি একটা জিনিস দেখেন যে ভারতের যৌথ বাহিনী যখনই হামলা করা হলো, হামলা কাদের বেশি করছে? মাদ্রাসাতে বেশি হত্যা করছে, মাদ্রাসার এতিম শিশুদেরকে হত্যা করছে। তাহলে আপনার যুদ্ধ করবে হলো পাকিস্তানি সেনাবাহিনীর সাথে, আপনার মাদ্রাসার শিশুদেরকে কেন হত্যা করা হলো? তাহলে আমাদের এই রহস্যগুলো খুঁজতে গেলে আপনার আসল রহস্য বাড়া যায়। আসলে মুক্তিযোদ্ধারা ভারতের একটা নীল নকশা এবং একটা রাষ্ট্রকে দুইটা ভাগ করা। কারণ 1965 সালে যখন আপনার ভারত পাকিস্তানের সাথে যুদ্ধ হারা যাওয়ার পরেই পাকিস্তান চিন্তা করলো এই জাতিকে আর একা রাখা যাবে না, তাহলে এই জাতিকে ধ্বংস করতে তাদেরকে দুই ভাগ করতে হবে। কারণ এই 1965 সালের পরের থেকেই দেখেন ভারতের চক্রান্ত শুরু হয়ে গেছে। আপনি দেখেন যে বর্তমানে কাশ্মীর বা শ্রীনগর বা এই এলাকাগুলোতে দেখেন যে ভারত প্রত্যেক দিন ভাঙার জন্য চেষ্টা করতেছে। এবং বাংলাদেশের গত 1.5 বছর আগে যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল,
ভারতের মিডিয়া বাংলাদেশকে উন্নয়নশীল দেশ ভাবতো। আর শেখ হাসিনা পালা যাওয়ার পরে ভারতের মিডিয়াই এখন বলতেছে ভারত বাংলাদেশ ফকিন্নি, ভারত ভাত পায় না, বাংলাদেশ ভাত পায় না, গরিব, তারা কিভাবে এত অস্ত্র কেনে, এত যুদ্ধ বিমান কেনে। তাহলে গত 1.5 বছর আগেও যেখানে বাংলাদেশকে সুনাম করলো যে বাংলাদেশে এই আপনার সুন্দর উন্নতি রাষ্ট্র, আর 1.5 বছরের মধ্যে ভারত পল্টি নিয়ে নিছে। আপনি দেখেন যে কাশ্মীরটাই দেখেন না কেন, কাশ্মীরের দিকে চান যে কাশ্মীরকে কিভাবে ভারত এইটা আলাদা করছে। ভারতের 65-র পরে ভারত চিন্তা করলো যে পাকিস্তানকে ভাঙতে হবে। এই পাকিস্তানকে ভাঙতে গেলে তাহলে কি করতে হবে, তাহলে বাংলাদেশের ভিতর কিছু দালাল তৈরি করতে হবে। এবং এই দালাল কিভাবে তৈরি করতে হবে, আপনি একটা জিনিস দেখেন, এই যে প্রবাসী সরকার, এই প্রবাসী সরকারের কোনো গুরুত্ব ছিল? প্রবাসী সরকার শুধু নামেই ছিল হলো প্রবাসী সরকার। তাজউদ্দিন আহমেদ, এই যে মনসুর আলী, এই যে তারা হলো পুতুল সরকার ছিল, ভারতের পুতুল সরকার ছিল। তাজউদ্দিন আহমেদ এজি ওসমানীকে বাদ দিয়া 1971 সালে জেনারেল ওবানের নেতৃত্বে যুবলীগ, স্বেচ্ছাসেবী লীগ আর একটা বাহিনী করে হলো বিএলএল, যেটা বলে লক্ষ্মী বাহিনী। তাহলে দেখেন একটা দেশের প্রধানমন্ত্রী এবং সেনাপতিকে বাদ দিয়ে যেখানে নিজস্ব বাহিনী ভারত তৈরি করতে পারে, সেখানে আপনার প্রধানমন্ত্রী কোনো মূল্য আছে? তাজউদ্দিন আসলে পুতুল একটা প্রধানমন্ত্রী। তাজউদ্দিন এগুলো নাচাইছে, কখনো এই পাশে নাচাইছে ওই পাশে, কারণ সে তো বিপদে আছে। কারণ আপনি একটা জিনিস লক্ষ্য করুন যে 2024 সালে শেখ হাসিনার আওয়ামী লীগ বাংলাদেশের টাকা লুটপাট করে কোথায় নিয়ে গেছে? ভারতে। আর নির্বাচন হয়েছে কি 70-এ নির্বাচন হয়েছে, যুদ্ধ হয়েছে কি 71-এ। তাহলে এই 1 বছরে শেখ মুজিবুর রহমান কেন ক্ষমতায় নিল না? এখানে একটা প্রশ্ন আসে না যে শেখ মুজিবুর রহমান এই 1 বছর কেন এখনো ওয়েট করলো? তাহলে কেন সে প্রধানমন্ত্রী হলো না? সে কেন আবার করলো? তাহলে এই প্রশ্নগুলো কেন যাদের সামনে তুলে ধরে নাই যে 1 বছর পরেও কেন শেখ মুজিবুর রহমান ক্ষমতা নেয় নাই? তাহলে জাতির কাছে কিভাবে আমাদের ভারতের যে দাদারা আছে আমাদের মিথ্যা গল্প শোনায়? এই মিথ্যা গল্প ভারতের দাদারা কিভাবে শোনা আমাদের বড় করছে। আপনি যদি বাস্তব ভিত্তি দেখতে চান, যে বাস্তব ভিত্তি অবস্থাগুলো দেখতে চান, একটা রাষ্ট্রকে ভাঙে 2 ভাগ করার, এই আপনার অবশ্যই এটা কি ভারতের জন্য লাভ হয়েছে, পাকিস্তানের জন্য কোনো লাভ হয় নাই। কারণ এখানে একটা রাষ্ট্র যখনই ভাঙে তখন রাষ্ট্র দুর্বল হয়ে যায়, তার প্রশাসন, সেনাবাহিনী, বিমান বাহিনী ভৌগোলিক দিক দিয়ে একটা দুর্বল হয়ে যায়। আর ভারত সবচাইতে বেশি চাইছিল এই রাষ্ট্রকে ভাঙার জন্য। যদি একটা রাষ্ট্র ভাঙ্গা যায় সেক্ষেত্রে লাভ হবে কার? ভারতের। কারণ ভারত তখন তার নিজস্বভাবে এই দেশের রাজনীতিক প্রবাসী এইটা চলতে পারবে। দেখুন বর্তমানে যে বাংলাদেশ একটা ছোট রাষ্ট্র, আপনার ভারতের মিডিয়ায় দেখেন প্রত্যেকদিন কি বলে, আজ বাংলাদেশে হামলা করবে, কাল বিমান বাহিনী ঘাটে উড়া দিবে, কাল সেনাবাহিনী ঘাটে উড়া দিবে, কাল ইউনুসকে অম্মাইরা ফালাবে। আপনার একের পর প্রত্যেক দিন আপনার ব্রেম দেখেন যে বাংলাদেশকে হামলা করতেছে, বাংলাদেশকে কালকে হামলা করতেছে। আবার পাকিস্তানের দিকে যাক, পাকিস্তানে যা বলুক যে পাকিস্তানে কালকে হামলা করতেছে, এই কথা বলার সাথে সাথে করে পাকিস্তান হামলা করবে। সেই জন্য এই ভয়ে পাকিস্তানদের বলে না, বাংলাদেশে বলে। আবার চীনে যাক, চীনে কখনো বলতে পারে নাই যে ভারতের সেনাবাহিনী চীনে যা হামলা করবে। কালকে বলুক, কালকেই চীনকে যদি এই হুমকিটা দেয়, চীনের সেনাবাহিনী কিভাবে ভারতকে থাবড়া ধরে। অর্থাৎ ভারত তখন চিন্তা করলো তাহলে দালাল তৈরি করতে হবে। এই দালালরা কিভাবে তাদের স্বার্থ অধিকার রক্ষা করবে। আপনি একটা জিনিস দেখেন যে শেখ মুজিবুর রহমান কেন ক্ষমতায় নেয় নাই? আপনি শেখ মুজিবুর রহমান ক্ষমতায় নিয়েই ধর্ম নিরপেক্ষতা চাপা দেয়। ভাই ধর্ম নিরপেক্ষতা কি? রাষ্ট্র ধর্ম না থাকলে, রাষ্ট্র জনগণের তো ধর্ম থাকে। এখন রাষ্ট্রে অনেকে বলে রাষ্ট্রের ধর্ম নাই, রাষ্ট্র তো মানুষ থাকে, তাহলে মানুষের তো ধর্ম আছে, কেউ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। এটা তাহলে ধর্ম নিরপেক্ষতা হলে তাহলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কেউ ধর্ম পালন করতে পারবে না। যদি ধর্ম পালন করে তাহলে কেউ ধর্ম নিরপেক্ষতা না, তাহলে সবাই ধর্মিক। কেউ না কেউ কাউর পূজা করে, কেউ ঈশ্বরের পূজা করে, কেউ আল্লাহর পূজা করে, কেউ এটা গডের পূজা করে, কেউ না কেউ তো পূজা করতেছে। তাহলে এখানে ধর্ম নিরপেক্ষতা কি? অর্থাৎ শেখ মুজিবুর রহমান ক্ষমতায় কেন নেয় নাই?
শেখ মুজিবুর রহমান নেয় নাই, যে সে হলো ধর্ম নিরপেক্ষতা চাপা দিছিল। এই ধর্ম নিরপেক্ষতা নিয়ে আপনার সেই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশের কখনো এটা মাইনা নেবে না। এইটা নিয়ে কল মেন দণ্ড। এই দণ্ডগুলো তাহলে কেন আপনার বাংলাদেশের যে বুদ্ধিজীবীরা আছে, এই বুদ্ধিজীবীরা কেন আমাদের শোনায় না যে শেখ মুজিবুর রহমান ধর্ম নিরপেক্ষতা আপনার সাজাইছিল আপনার সংবিধানে, সেই জন্য আপনার ক্ষমতার জন্য এই এত এই দণ্ড এবং পাকিস্তানের সাথে দণ্ড। আমাদের বুদ্ধিজীবী বা আমাদের এই সমাজবিদ আমাদের কি কখনো বুঝাইছে? আমাদের স্কুল কলেজ, আমাদের ভার্সিটি বিশ্ববিদ্যালয়ে কি কখনো আপনি শিখাইছে যে শেখ মুজিবুর রহমান একটা ইসলামিক কান্ট্রিকে ধ্বংস করে একটা জয় শ্রীরাম, জয় ভগবান, জয় ঈশ্বর এইগুলো বলার জন্য চেষ্টা করতেছে? আপনি একটা জিনিস দেখুন যে তৎকালীন যে আপনার পাকিস্তানি সেনাবাহিনীর একজন জেনারেল শিবলি সাদিক, এই শিবলি সাদিকের ভাষ্য অনুযায়ী আপনি বুঝতে পারবেন পাকিস্তানিরা নভেম্বরের শেষের দিকেই, ডিসেম্বরের 5 তারিখের 1 তারিখের পরের থেকেই পাকিস্তানি সেনাবাহিনী কতটা বিপদে ছিল। এখন যে একটা কথা আছে না যে নিজের জান বাঁচাও আগে, ডিসেম্বরের প্রথম থেকে পাকিস্তানি সেনাবাহিনী নিজেদের জান নিয়ে ব্যস্ত ছিল যে কোনো টাইমে মুক্তি বাহিনী বা ভারতের বাহিনী তাদেরকে হত্যা করতেছে, তাই ঘিরে ধরতেছে। শিবলি সাদিকের দুই একটা অর্থ শুনলে আপনি বুঝতে পারবেন যে আসলে পাকিস্তান কতটা পিছু হাঁটছিল। দেখেন যে একটা জিনিস দেখুন যে অপারেশন রুমের পশ্চিম দেওয়ালে ঢাকা ও পর্যবর্তী এলাকার অপারেশন মানচিত্র পিন দিয়ে টাঙানো ছিল। ঢাকার দৃষ্ট বৈশিষ্ট্য প্রতিরক্ষা ব্যবস্থা করার জন্য জমশেদ সেখানে একটি পরামর্শ বিষয় আয়োজন করে। আর ডেপুটি ব্রিগেডিয়ার বশির আহমেদ ঢাকার চারপাশে ডিম্বাকৃত রেখা টানা আনে, যেটা প্রতিরক্ষা নির্দেশ করেছিল। দাগগুলো মানচিত্রের উপর ভারী চিত্রকাঙ্কন দেখাচ্ছিল, এগুলো কুণ্ডলি পাকানো গোবর সাপের মতো লাগছিল। একটা জিনিস লক্ষ্য করুন যে যখন আপনার এই যে 9 তারিখের থেকে 9 তারিখের মধ্যে আপনার প্রায় এদের টাঙ্গাল মাঙ্গাল আর টাঙ্গাল, কিশোরগঞ্জ, আপনার ময়মনসিংহ, আপনার এই যে বগুড়া, আপনার রাজশাহী, ঈশ্বরদী, আপনার এই এলাকাগুলো এটা আগেই আপনার মুক্তি বাহিনী তারা দখল করে ফেলায়। কেন তারা হলো পুরা পরবর্তী আপনার এইটা লেখছে হলো আপনার 9 তারিখে 10 তারিখের মধ্যেই আপনার প্রায় মুক্তি বাহিনী ঢাকাকে ঘিরে ধরছে। এইটা শুধু হলো পাকিস্তানি বাহিনী জান নেয়া আপনি পালাইতেছে 10 তারিখের পরে। কাগজ কলমে অনুসারে ঢাকার ভিতরে বাইরে পরিসীমার প্রতিরক্ষা থাকার কথা ছিল, বাইরে স্তব্ধ রক্ষাকারী ফৌজের থাকার কথা ছিল। উত্তর পশ্চিমে মানিকগঞ্জ, উত্তরে কালিয়াকৈর, উত্তর পূর্বে নারায়ণগঞ্জ, পূর্বে দাউদকান্দি ও দক্ষিণে পূর্বে মুন্সিগঞ্জ সীমানা। আশা করা হচ্ছিল যে 93 ব্রিগেড ময়মনসিংহ, 27 ব্রিগেড ভৈরব বাজার, 137 ব্রিগেড কুমিল্লা, 39 এবং ডিভিশন চাঁদপুর এর পিছিয়ে এসে যথাক্রমে কালিয়াকৈর, নরসিংদী, দাউদকান্দি, মুন্সিগঞ্জ অবস্থিত নেয়। আপনি একটা জিনিস দেখেন যে 10 তারিখের ভিতরেই আপনার এই মুন্সিগঞ্জ, কুমিল্লা, এই রে চাঁদপুর এইগুলো পিছু হাঁটে আপনার এই টাঙ্গালের দিকে অবস্থান নেয়। অর্থাৎ ঢাকা বাদ দিয়ে 10 তারিখের আগেই প্রত্যেকটা অঞ্চলে এটা পাকিস্তানি সেনাবাহিনী পিছু হাঁটতেছে। পিছু হাঁটে 10 তারিখের দিকে শুধু ঢাকাকে রক্ষা করার জন্য তারা ব্যস্ত ছিল। যেহেতু ঢাকা বা কোনো সংগঠিত বাহিনী ছিল না, মানচিত্র চিহ্নিত পজিশনগুলো পূরণ করতে বিচ্ছিন্ন সেনাদের সংগ্রহ করার চেষ্টা চালানো হয়। আরেকটি পরামর্শদাতা বসানো হয় বিভিন্ন বাহিনী বিভাগ ও আধা সামরিক বাহিনী প্রতিনিধিদের তাদের ব্যবহারযোগ্য ফৌজের শক্তির বিবরণ দিতে বলা হয়। পদাতিক বাহিনী, প্রকৌশলী, আইনজীবী, সংস্কৃতি বার্তাপরক, তরিং এবং যন্ত্র প্রকৌশলী এবং সেনাবাহিনী সার্ভিস করে প্রতিনিধিদের মিলিয়ে মোট লোকবল দাঁড়ায় 12টি কোম্পানির সমান। আর এদের সাথে যোগ করা হয় প্রায় 1500 ইপিএফ, 1800 পুলিশ এবং 300 বিশিষ্ট রাজাকার সরমোট লোকবল আল বদল দাঁড়ায় 50,000।
এদের বেশিরভাগ .203 রাইফেল অতিরিক্ত গোলাগুলির শক্তি দিয়ে ভিন্ন উৎস ট্যাঙ্কের স্কোয়াডার 3টি হাটার ইঞ্চি এবং 4টি রিঅ্যাকশন রাইফেল 2টি 6 পাউন্ডার গান আর অল্প কিছু লাইট গান দেয়। আপনি একটা কিছু আমি আপনার বুঝাই যে তারা কতটা ভীত ছিল 10 তারিখের পরেটাই কতটা ভীত ছিল, সবাই কিভাবে পাকিস্তানি বাহিনী কিভাবে আপনার আস্তে আস্তে পালা আসতেছে এবং শুধুমাত্র ঢাকাকে রক্ষা করার জন্য। 10 ডিসেম্বর উত্তর সেক্টরের দায়িত্বপ্রাপ্ত ব্রিগেডিয়ার আমাকে তার অবান্তবস্ত দেখানোর জন্য টঙ্গীতে নিয়ে গেল। দেখুন পিচ ঢালাই রাস্তা এভাবে কাটা হয়েছে মাইন বসানোর জন্য। ঢালুতে আমাকে মুখটা হচ্ছে আমাদের গান পজিশন। টুঙ্গি ঢাকা সড়কের এই পাশে রয়েছে আমাদের রিঅ্যাকশনের রাইফেলগুলো, আর আরও সামনে ওই গাছের সারিগুলোর কাছে রয়েছে ট্যাঙ্ক। এরপর আরও কাছ থেকে দেখতে আরও জিপ থেকে নামলাম। রিঅ্যাকশন রাইফেলগুলো বসানো হয়তো হয়েছে, কিন্তু তাদের ভুল গোলা বারুদ বরাদ্দ করা হয়েছে। মোটরগুলো বোমা তো আছে, কিন্তু কোনো সাইট নেই। একটি গান 70 বিমানের আক্রমণ ধূলিসাৎ হয়েছে, আর দ্বিতীয়টির একই পরিণতির জন্য অপেক্ষা করছে। শুধুমাত্র মেশিনগুলো মানুষের ও গোলা বারুদ দুটোই আছে। কুমিল্লা এয়ারফিল্ডের কাছ থেকে তরুণ মেজরকে ব্রিগেডিয়ার জিজ্ঞাসা করলো, কেমন লাগছে তোমার? এইটা আমি ঠিক আছি, কিন্তু ফৌজা একটি মাত্র মোটর, 2টি মেশিন গান এবং শক্তিশালী ভারতীয় আক্রমণ ঠেকানোর ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাস না। বোকার মতো কথা বলো না তো। এটা কথা বলতেছে যে কিভাবে আপনার এটা করতেছে। আবার দেখেন যে আত্মসমর্পণ করবে, যে মেজর জেনারেল রহিম, যিনি চাঁদপুর থেকে পালানোর সময় সামান্য আঘাত হয়েছিল, প্রাথমিক চিকিৎসার পর জেনারেল ফরমানের বাড়িতে ক্রমে সুস্থ হয়েছিল। দেখেন 10 তারিখে চাঁদপুর জেনারেল রহিম আঘাতপ্রাপ্ত হয় এবং 12 ডিসেম্বর পুরো যুদ্ধের 9ম দিন। সেই স্বাভাবিকভাবেই তাদের মন এর দিনের সবচেয়ে কঠিন বিষয়টি প্রতিনিধি নির্বাচন ছিল। ঢাকাকে প্রতিরক্ষা করা সম্ভব, তারা খোলামূলক মত বিনিময় করলেন। রহিম এ ব্যাপারে বিশ্বাসী ছিলেন যে যুদ্ধবিরতি একমাত্র পথ। রহিম সেখানে সবসময় ভারতের বিরুদ্ধে দীর্ঘায়িত নিষ্ক্রিয়মূলক যুদ্ধের কথা বলতেন। সেখানে তার থেকে এমন পরামর্শ শুনে ফরমান আশ্চর্য হলেন। বিদগ্ধের সুরে তিনি বললেন, ব্যাস এই যে দানে মুখ গায়ে, ইতনি জলদি ধৈর্য হারিয়ে ফেলেছ। আপনি দেখেন যে 12 তারিখের মধ্যেই পাকিস্তানি সেনাবাহিনী বলতে শুরু করছে, 12 তারিখেই তারা স্যালেন্ডার করে যে আমরা আর বাংলাদেশের সাথে যুদ্ধ করতে পারতেছি না, যেভাবে হোক আমাদের স্যালেন্ডার করতে হবে। আপনি একটা জিনিস দেখুন যে জেনারেলকে দেখতে লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি এবং মেজর জেনারেল জামশেদ ঘরে ঢুকলেন। রহিম তার পরামর্শে নিয়াজির কাছে পুনরাবৃত্তি করলেন। তিনি যে কোনো প্রক্রিয়ায় দেখালেন না পর্যন্ত বিদেশি সাহায্যের প্রত্যাশা চূড়ান্তভাবে বিপ্লবিত হয়ে যায়নি। এ বিষয়ে ফরমান পাশের ঘরে কেটে পড়লেন। রহিমের সাথে কিছু নিয়াজি ফরমানের ঘরে গিয়ে বললেন, তাহলে রাওয়ালপিন্ডির সাংকেতিক বার্তা পাঠা। মনে হয় তিনি জেনারেল রহিমের পরামর্শ শুনেছেন। অর্থাৎ আপনি দেখেন 10 তারিখের দিক থেকে পাকিস্তানি সেনাবাহিনী এতটাই ভীত হয় যে সাইরা দেমাই কান্দাবাসী। তাহলে আপনার একটা জিনিস দেখেন, আরো কিছু একটা জিনিস দেখুন যে অন্যদিকে জাতিসংঘে ভারতের কাছে অনুরোধ রাখতে বলেছি যাতে তারা পূর্ব পাকিস্তানে অবিলম্বে শত্রুতা বন্ধ করে সশস্ত্র বাহিনী বা অন্য সবাই দুষ্টকারীদের সম্ভাবনা লক্ষ্য হতে পারে তার নিরাপত্তা নিশ্চিত করতে চায়। গুরুত্বপূর্ণ টাইমে 14 ডিসেম্বর দুপুর 1:30 লেখা হয়, আর ঢাকায় এসে পৌঁছায় 3:30 পশ্চিম পাকিস্তানের সময় অনুসারে। তাহলে একটা জিনিস দেখেন যে যেখানে 10 তারিখের পরের থেকে পাকিস্তানি সেনাবাহিনী মায়ের খাচ্ছে এবং তারা তাদের জীবন নিয়ে ব্যস্ত, তখন ভারতের সেনাবাহিনী এবং যৌথ বাহিনী বাংলাদেশকে ঘিরে ধরে এবং যখনই 13 এবং 14 তারিখ পাকিস্তানি 10 তারিখের পরে তারা আত্মসমর্পণ করতেছে, তখন এই ভারতের বাহিনীগুলো, ভারতের গোয়েন্দা সংস্থা অ্যানালিসিস অ্যান্ড উইং রর নেতৃত্বে বঙ্গবীর কাদের সিদ্দিকীর এই সেনাবাহিনী
এই কাদের সিদ্দিকী বাহিনী তখন এই যে বুদ্ধিজীবীদের ডক্টর, এই যে প্রকৌশলী, এই ডাপের নার্স, বাপের এই লোকগুলো যারা মেধাবী ছিল, যারা বাইরে সবচাইতে বিলিয়ন স্টুডেন্ট ছিল এবং যারা সবচাইতে এই যে ছিল, তাদেরকে হত্যা করা হয়। কিন্তু পরবর্তীতে এই নাটক এবং জামাত ইসলামী বা অন্য রাজনীতিবিদদের ভিতর, জনগণের ভিতর ঘৃণা ছড়ানোর জন্য এই বুদ্ধিজীবীর নাটক ছড়ানো হয় হলো যে মারছে কারা, পাকিস্তানি সেনাবাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করছে। আসলে বাস্তবেতে পাকিস্তানি সেনাবাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করে নাই, বুদ্ধিজীবীদের হত্যা করা হয় হলো বাইরে বঙ্গবীর কাদের সিদ্দিকের নেতৃত্বে, তোফায়েল আহমেদের নেতৃত্বে, শেখ মনিদের নেতৃত্বে এই বুদ্ধিজীবীদের হত্যা করা হয়। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।